তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। এ বিষয়ে কার্যকর সমাধান চেয়ে সর্বোচ্চ আদালত, বললেন প্রধান বিচারপতি। ডাকসু নির্বাচনী প্রচারে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রুমমেটের উপর হামলার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য চলে আসতেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেই বৈষম্যের বিরুদ্ধে মূলত আমরা এখানে এসেছি। তারা হচ্ছে ইঞ্জিনিয়ার পারবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোয় কমছে শিক্ষার্থী, তলানিতে 14 প্রতিষ্ঠান। ভর্তি শেষে 437 আসনে ফাঁকা। দুর্বল ও মানহীনতাকে দুষছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পরিবার ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আমদানির প্রভাব পড়েনি রাজধানীর চালের বাজারে। সংকটে সীমিত আয়ের মানুষ। কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য কমানোর তাগিদ। ইন্ডিয়াতে আপনি এলসি প্রথম শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে, তাই যে কিছুটা অঙ্ক কমবে। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে, তারা একতরফাভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়। তখন অন্য অন্য মেইলার বা অন্য অন্য মানুষগুলো কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার আর বিঘ্নিত না হয়। শুনানিতে প্রধান বিচারপতি আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুদূর প্রসারী প্রভাব রাখে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্টজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করে। এ বিষয়ে এই মুহূর্তে বদিউল আলম মজুমদার কথা বলছেন। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এইরকম আরও অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে। তো এই সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে খায়রুল-হকের রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা, এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তার ভিত্তিতেই আপিল হয়েছে, তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। থ্যাংক ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা। দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। গতকাল থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এবং প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথাও বলা হয়েছে। কমিশন জানিয়েছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবেই গণ্য হবে। তবে এরই মধ্যে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেছেন প্রার্থীরা। তারপরও নির্বাচন নিয়ে তারা আশাবাদ। আর এছাড়া ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী।
আমি একজন নির্দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যদি নির্বাচিত হতে চাই, তাহলে আমি বলতে চাই যে আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবো না বা কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করবো না। আমার মেইন প্রায়োরিটি থাকবে যে আমাদের ইউনিভার্সিটিতে বাজেট বাড়ানো, সেটার জন্য হচ্ছে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনগুলো বাড়ানোর চেষ্টা করব। ডিপার্টমেন্টকে অ্যালাইন করে বাংলাদেশে অনেক ক্ষেত্রে জব পাওয়া যায় না, সো সেই ক্ষেত্রে আমি হায়ার স্টাডির জন্য যদি বিদেশ যেতে চাই, আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ওই অর্থে আমাদেরকে হায়ার স্টাডির যে কনসালটেন্সি ফার্মগুলো তাদের সাথে কমিউনিকেট করানো হয় না। সো এই একটা সমস্যাকে অ্যাড্রেস করে আমি কাজ করতে চাই। ঢাবি শিক্ষার্থীর উপরে হামলাকারী ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো পায়নি নির্বাচন কমিশন, এই কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তবে রুমমেটের উপরে হামলার ঘটনায় ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যাচেষ্টা মামলাটি করে। মঙ্গলবার রাতে ঢাবির মহসিন হলে নিজ রুমমেটের উপরে হামলা চালিয়ে জখম করেন তিনি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম মধ্যরাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে অভিযুক্তকে। একই সাথে জালালকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন হল প্রভোস্ট। বিকেলে সিন্ডিকেট সভায় এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে। বর্তমানে যে শিক্ষার্থীদের সাথে তার মানে মানসিকতা কিংবা চলাফেরার কোনোটাই মেলে না, যার কারণে তার তেমন কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো সহপাঠী আমাদের ক্যাম্পাসে নাই। আমাদের কাছে এখনো অভিযোগটা আসেনি, আসুক, যেহেতু টাস্ক ফোর্স হয়েছে একটা প্রক্রিয়া আছে, আগে সেটা আসবে, কমিটি বসবে, সিদ্ধান্ত নিবে, কমিটি যেটা সিদ্ধান্ত নেয় সেটাই ফাইনাল হবে। এ বিষয়ে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী খোঁজ খবর রাখছেন, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে। ঐশী, এ বিষয়ে তো চিফ রিটার্নিং অফিসার কথা বলেছিলেন, কি বললেন একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টি, চিফ রিটার্নিং অফিসার যেটি বলেছেন যে জালালের যে ঘটনাটি আপনি একটু আগেই বললেন, সেটিতে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি, এই জন্য তিনি অপেক্ষা করছেন যে আনুষ্ঠানিক অভিযোগ কখন আসবে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অন্যান্য প্রার্থীরা প্রচণ্ড হতাশ। তারা কিন্তু বলছেন যে একটি ঘটনা ঘটেছে, সেখানে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়ার পরেই এই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, সেটি আসলে কেমন সিদ্ধান্ত এটিও বলছেন অনেকে। এবং একই সঙ্গে বলতে চাই যে এবারে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের প্রচুর অভিযোগ আসছে এবং তার কিছু কারণও আছে, কারণ আচরণবিধির যে বিধিমালা দেওয়া হয়েছে সেখানেও বেশ কিছুটা অস্পষ্টতা রয়েছে। যেই বলা হয়েছে যে প্রার্থীরা কিন্তু শুধুমাত্র সাদা কালো ব্যানার, সাদা কালো পোস্টার, হ্যান্ডবিল এবং লিফলেট বিতরণ করতে পারবেন, কোনো রকম ব্যানার, ফেস্টুন এগুলো তারা স্থাপন করতে পারবেন না। কিন্তু প্রচুর ব্যানার, প্রচুর ফেস্টুন আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, সেগুলো রয়েছে। এবং এরপরে আসলে গতকালও আমরা শিবিরের পক্ষ থেকে একটি অভিযোগ পেলাম যে তাদের ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে, বিকৃত করা হয়েছে, সেই অভিযোগ তারা দিচ্ছিলেন। তবে সত্যি কথা বলতে এই যে ফেস্টুন কিংবা যে ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে আরও একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে এবং তার মাধ্যমে বলা হয়েছে যে আজকে বিকেল 3টার মধ্যে এই যে সমস্ত ফেস্টুন, সমস্ত ব্যানার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিতে হবে। তবে এখন বাজে কিন্তু 12টারও বেশি, কিন্তু এখনো পর্যন্ত একটার বেশি, তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা এই যে ব্যানার, ফেস্টুন সেগুলো সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য অস্পষ্টতাও রয়েছে, যেমনটি বলা হয়েছে যে শুধুমাত্র সাদা কালো পোস্টার এবং লিফলেট এবং হ্যান্ডবিল প্রচার করতে পারবে, কিন্তু সেই পোস্টারগুলো অবশ্য কোথায় তারা স্থাপন করবে, কোনো স্থাপনায় স্থাপন করা যাবে না এবং এমনকি কোনো গাছ বা অন্য কোথাও সেগুলো স্থাপন করা যাবে না। তাহলে পোস্টারগুলো আসলে প্রার্থীরা স্থাপন করবেন কোথায়, সেই বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। সব মিলিয়ে সবারই বেশ কিছুটা হলেও হতাশ আচরণবিধির ক্ষেত্রে হতাশার কথা আপনি জানাচ্ছিলেন। প্রচার প্রচারণা নিয়েও একজন সহকর্মী খোঁজখবর রাখছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি সহকর্মী শাকিল হাসানের কাছে। সকাল থেকেই তো প্রচার প্রচারণা জমে উঠেছে, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম। শাকিল, আপনি কেমন দেখছেন?
বৃষ্টি ঐশী যেটি বলছিল যে আচরণবিধির বিষয়ে কিন্তু এবার নির্বাচন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করেছে। তারা কিছু নিয়ম এবং নীতি কিন্তু এরই মধ্যে নির্দেশনা হিসেবে জারি করেছে যে মুক্তিযুদ্ধের স্থাপনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা কোনো ধরনের অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক মন্তব্য, বাক্য, কথা সেগুলো আচরণ বহির্ভূত বলে গণ্য করা হবে, এমনটাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে। তবে আজকে প্রচারণার দ্বিতীয় দিন ডাকসু এবং হল সংসদ নির্বাচনের হল সংসদগুলোতে এবার প্রায় 1000-এরও বেশি প্রার্থী হয়েছেন এবং সবগুলো হলেই বেশ সংখ্যক প্রার্থীরা রয়েছেন, তারা নির্বাচনী প্রচারণা করছেন হলের অভ্যন্তরে। আর পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদেও প্রায় বড় একটি সংখ্যা কিন্তু এবার নির্বাচনে শিক্ষার্থীরা প্রার্থী হয়েছেন সবগুলো পদেই। কেন্দ্রীয় 3টি পদ, সম্পাদক এবং সদস্য পদেও অনেকে প্রার্থী হয়েছেন এবং নানা জাতি, মত, ধর্মের মানুষরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এবার প্রার্থী হয়েছেন এবং প্রচারণা এরই মধ্যে জমে উঠেছে। বিভিন্ন প্যানেলে বা স্বতন্ত্র যারা নির্বাচন করছেন বা এককভাবেও যারা বিভিন্ন পদে নির্বাচন করছেন তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এবার নির্বাচনের একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচারণা করছেন, প্রযুক্তির ব্যবহার করে তারা প্রচারণা করছেন। যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে লিফলেট, হ্যান্ডবিল এবং পোস্টারের মাধ্যমে, যেটি শুধুমাত্র হাতে বিলি করা যায় সেটির মাধ্যমেই প্রচারণা করা যাবে। কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড স্থাপন করা যাবে না। যদিও অনেকগুলো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড কিন্তু আমরা ক্যাম্পাস অভ্যন্তরে দেখেছি, সেগুলো এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। সে বিষয়ে নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ব্যবস্থা নেবে। বেশ কিছু তথ্য আপনার মাধ্যমে জানলাম, ধন্যবাদ শাকিল। পেছানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ 13 দিন পিছিয়ে এখন 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ। দুপুরে তথ্য জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত চলবে এটি। গতকাল জরুরি বৈঠকে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন। গত 3 দিনে রাকসু কেন্দ্রীয় সংসদে 23 পদের বিপরীতে 168 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিনেটের 5টি পদের বিপরীতে 19 জন, 17টি হল সংসদের বিভিন্ন পদে 363 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য এটা তো সুন্দরভাবে করতে হবে। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেই জন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেই জন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায়, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী তারেক মাহমুদ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন। তারেক, এই যে ভোট গ্রহণের তারিখ পেছানো হয়েছে, এটি নিয়ে ছাত্র সংগঠনগুলো কিছু বলেছে কিনা একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মী একটু আগেই ছিল, তাদের সাথে আমি কথা বলেছি। তারা এই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে তারা মনে করেছিলেন যে নির্ধারিত সময়ে সেটি কিন্তু রাষ্ট্র নির্বাচনের যে তারিখ সেটি থাকবে, তবে নির্বাচন কমিশন নির্বাচনের কিছু অসঙ্গতি এবং তাদের যে সার্বিক যে কার্যক্রম সেটি ঠিক করতে আসলে তারিখ পিছিয়েছেন, সে বিষয়টি তারা জানিয়েছেন। এবং যেমন কিছু পরিবর্তন এসেছে যে পুনর্বিন্যাস তফসিল অনুযায়ী কিন্তু মনোনয়নপত্র বিতরণ চলবে 31 আগস্ট পর্যন্ত এবং মনোনয়নপত্র দাখিল সেটি 4 থেকে 7 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই 8 থেকে 9 সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি সেটি হবে 14 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে হবে। এর আগে কিন্তু হলগুলোতে হওয়ার কথা ছিল, গতকালকে সংবাদ সম্মেলন করে একাডেমিক ভবনে হওয়ার যে বিষয়টি সেটি জানিয়েছেন এবং ভোট গণনা এবং ফলাফল সেটি ঘোষণা করা হবে 28 সেপ্টেম্বরে। এখন পর্যন্ত আজকে সকাল থেকে আমি যতটুকু দেখেছি যে মাত্র একজন মনোনয়নপত্র কিন্তু উত্তোলন করেছেন। গতকালকে আসলে যেমন উৎসবমুখর একটি পরিবেশ ছিল, সকাল থেকে আমরা দেখেছিলাম যে সারা দিন মোট 168 জন রাকসুর 23টি পদের বিপরীতে তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজকে কিন্তু আসলে সেই উৎসবমুখর পরিবেশটি নেই, তবে প্রার্থীরা হয়তো অল্প যারা প্রার্থী রয়েছেন তারা আসছেন, কথা বলছেন এবং
এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন সেটি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত তথ্য আমাদের জানাচ্ছিলেন তারেক। 3 দফা দাবি আদায় লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিচারেরও দাবি জানিয়েছেন তারা। দুপুর 1টার মধ্যে দাবি মানা না হলে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তারা। যদিও 1টা পার হয়ে গেছে, এখন সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং কর্মসূচিতে অংশ নিতে ভোরে কুয়েট, চুয়েট এবং রুয়েট থেকে শিক্ষার্থীরা রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। আর কুয়েট থেকে 3টি বাসে প্রায় 150 জন শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, 6 মাস ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। এদিকে বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। বলেছেন, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পেশ করা হলে সহজে সমাধান করা সম্ভব। বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য চলে আসতেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেই বৈষম্যের বিরুদ্ধে মূলত আমরা এখানে এসেছি। অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে বিএসসি পাস করা লাগে, তারপরে যে আমরা নবম গ্রেড ঢুকতে পারি, ঠিক আছে। কিন্তু তারা এখানে দেখা যায় যে ডিপ্লোমা পাস করে কয়েকদিন চাকরি করার পরে নবম গ্রেড দখল করে ফেলে। নবম গ্রেডে হচ্ছে অটোমেশনটা বন্ধ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না। যেহেতু শিক্ষার্থীরা বলছিলেন দুপুর 1টার মধ্যে দাবি মানা না হলে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা করবেন, আমরা একটু দেখে আসতে চাই। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়, তিনি আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম, এই যে 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু সচিবালয় কর্মসূচির কথা বিজয়, দুপুর 1টার সময় যেটি তারা দিয়েছিলেন সেটি তো পার হয়ে গেছে, এখন কি বলছেন তারা? কিছুক্ষণ আগেই কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 1টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা কিন্তু মার্চ টু সচিবালয়ের দিকে যাবে এবং তারা ইতিমধ্যেই আসলে প্রস্তুতি নিচ্ছে। তারা মার্চ টু সচিবালয়ের দিকে তারা এখন প্রস্তুতি নিচ্ছে, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা দিবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু বুয়েট, রুয়েট, কুয়েট সহ খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সার্চ থেকেও কিন্তু সিলেট শাহজালাল সিলেট থেকেও কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছে এবং তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এছাড়াও যদি বলি যে বুয়েটের যে সকল কিছু শিক্ষক রয়েছে তারাও এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এখানে এসেছে এবং তারা সবাই চায় যে আসলে যে বৈষম্যটি হচ্ছে, যে 10ম গ্রেডের যে চাকরি, সেই 10ম গ্রেডে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা কেউ পরীক্ষা দিতে পারে না এবং 10ম গ্রেডে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসলে চাকরিতে যোগদান করে তারা 9ম গ্রেডেও পদোন্নতি তাদের হয়। এছাড়াও যদি বলি, এখানে কিন্তু শাহবাগ মোড় কিন্তু স্লোগানে তাদের যে প্রতিবাদ, তাদের যে বৈষম্যের বিরুদ্ধে যে তাদের যে দাবি, সে দাবিগুলো তারা তাদের স্লোগানে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং তারা বিভিন্ন শিক্ষকরাও এখানে বক্তব্য দিচ্ছেন এবং এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা আসলে এসেছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা তাদের বক্তব্য দিচ্ছে। এছাড়াও যদি বলি, কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে এই আন্দোলনে যোগ দেয় এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে এবং তারা আসলে ভবিষ্যতে যেন তাদেরকে এই ধরনের বৈষম্যের শিকার না হতে হয় সেজন্য কিন্তু কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। কিছুক্ষণ আগে যেহেতু আমাদেরকে জানানো হয়েছে যে লং মার্চ টু সচিবালয় করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তারা লং মার্চ টু সচিবালয়ের দিকে রওনা হবে এবং সেই প্রস্তুতি তারা নিচ্ছে। সেই প্রস্তুতির কথা আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ। বিস্তারিত জানছিলাম আপনার কাছ থেকে। কিছু বেসরকারি মেডিকেল কলেজ এতটাই দুর্বল যে তারা শিক্ষার্থী পাচ্ছে না। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বললেন, মানহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার 14টি কলেজে সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে ফাঁকা 437টি আসন। যে তালিকায় প্রেসিডেন্ট আব্দুল হামিদ, বিক্রমপুর ভূঁইয়া ও সিটি মেডিকেল কলেজ তলানিতে। চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000 শিক্ষার্থী, পাশ করেন 60,000-এর বেশি।
সরকারি 37টিতে ভর্তি শেষে বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয়। আসন ৬,২৯৩টি। সরকারি কলেজের মতোই বেসরকারিতেও ভর্তি চলে অটোমেশন পদ্ধতিতে। শিক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী কলেজ বাছাইয়ের সুযোগ পান। এতে ৬৭টি মেডিকেল কলেজে ভর্তি হয় ৫,৮৫৬ জন। ফাঁকা থাকে 437টি আসন। আমার যেমন লাইব্রেরি জরুরি, আমার যেমন মিউজিয়াম জরুরি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার ল্যাবরেটরি জরুরি। মানুষ তো সব জানে যে ওখানে পড়তে গেলে আসলে ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার নামের যে কোনো একটা বস্তু হওয়া যাবে। তো আলটিমেটলি ওই সমস্ত জায়গায় তো ভর্তি হচ্ছে না। সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। আসন ৯৫টি হলেও শিক্ষার্থী ভর্তি হয়েছে মাত্র ৪৩ জন। মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেলের শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র ১৪ জন, অথচ আসন ৫৭টি। আর গাজীপুরের সিটি মেডিকেলে ফাঁকা আছে ৪২টি আসন। এছাড়া নারায়ণগঞ্জের ইউএস বাংলা মেডিকেল, সিলেটের পার্কভিউ, রংপুরের প্রাইমে বেশ কিছু আসন ফাঁকা। শুধু তাই নয়, ঢাকার কলেজ হওয়ার পরও মার্কস, আশিয়ান, শাহাবুদ্দিন মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আগ্রহ ছিল কম। একটা ছাত্র না পাওয়া এটা একটা ইনডিরেক্ট রিফ্লেকশন যে উনি আসলে মানসম্মত প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন বিধায় অভিভাবক আর ছাত্রছাত্রীদের কাছে কলেজটি পছন্দের কলেজ হয়ে উঠতে পারছে না। কলেজ মালিকদেরকে আসলে এই চিন্তাটা রিয়েলাইজ করতে হেল্প করবে যে ওনার কলেজে আসলেই ছাত্ররা ভর্তি হতে চাচ্ছেন না। অটোমেশন পদ্ধতি চালু হওয়ার আগে শিক্ষার্থী ভর্তির কর্তৃত্ব ছিল কলেজের হাতে। এখন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ায় বেড়েছে স্বচ্ছতা এবং মেধাবী শিক্ষার্থী ভর্তির হার। আর এতেই অসুবিধায় পড়েছে মানহীন মেডিকেল কলেজ। বিশেষ করে যারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে চান তারা তো অর্থের বিনিময়ে পড়েন। তারা চান একটা উপযুক্ত মানসম্পন্ন মেডিকেল কলেজে শিক্ষা লাভ করবেন। সেক্ষেত্রে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন নয় সেগুলোর চাহিদা দিনে দিনে কমে আসবে এবং আমরা মনে করছি যে এরকম একটা ন্যাচারাল ওয়েতেই যেগুলো মানসম্পন্ন মেডিকেল কলেজ নয় সেগুলো একদিন বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। রাজনৈতিক বিবেচনা ও তদবিরের জোরে অনেক মেডিকেলে আসন বাড়ানোর অভিযোগ আছে। সেগুলোর আসন যৌক্তিকভাবে কমানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বহির্বিশ্বে পৌঁছানোর দাবি জানালেন তার পরিবারের সদস্যরা। বলেন, জাতীয় জীবনে কবি যে অবদান রেখেছেন তা সবার জানা উচিত। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবার এবং এ সময় নজরুল রচনা ও তার কর্মকাণ্ডকে স্কুল কলেজে পাঠ্যক্রমে রাখার আহ্বানও জানান কবির নাতনি খিলখিল কাজী। এরপরে কবি স্মরণে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। আশ্বাস দেন ঢাবিতে বাড়ানো হবে নজরুল গবেষণা ও চর্চা। কিভাবে একাডেমিকভাবে নজরুলের সৃষ্টিকে তুলে ধরা যায় সেই চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান সব জায়গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সরব উপস্থিতি ছিল। জাতীয় কবি চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছে বিএনপি, এমনটাও বলেন তিনি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। কিভাবে আমাদের একাডেমিক এবং প্র্যাকটিসিং জগৎকে প্রতিফলিত করবে সে সম্পর্কেও তিনি কিছু ধারণা দিয়েছেন। যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংগ্রাম পরিচালনা করেছেন। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরও শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর রিপোর্ট। ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় ১৯৭৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে।
তার লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পেরিয়েছে, তারপরও বিন্দু পরিমাণ আবেদন ফিকে হয়নি এই কবিতাটির। বরঞ্চ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর হিসেবেই ব্যবহৃত হয়েছে এই কবিতাটি। তাই বলাই যায়, ব্যক্তি নজরুলের শারীরিক উপস্থিতি না থাকলেও তার লেখা কবিতা, গান এবং সাহিত্যকর্ম আমাদেরকে জাগৃত করবে যুগের পর যুগ, অনন্তকাল। নজরুল সবসময়ই শোষিতের পক্ষে, যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা তার গান দ্বারা এতটাই অনুপ্রাণিত হতেন যে যখন রেডিওতে ওনার গান বাজত তখন মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে স্যালুট করতো রেডিওর দিকে তাকিয়ে। 24শে গণ অভ্যুত্থানে তো নজরুল যেন একটা নতুন রূপে ফিরে এলেন। আমরা এমন এক জেনারেশনকে পেলাম যাদেরকে আমরা খুব ইগনোর করতাম। এরা বই পড়ে না, সাহিত্য তো অনেক দূরের কথা, গ্যাজেট জেনারেশন। তারা হঠাৎ করে ইন্সপিরেশন হিসেবে নজরুলকে খুঁজে নিলেন। যদিও জাতীয় কবির সরকারি গেজেট প্রকাশে লেগে গেল 54টি বছর, তবুও নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। খুঁজে বের করার চেষ্টা করছে নজরুলের হারিয়ে যাওয়া গানের খাতা। নজরুলের স্বহস্তে লিখিত একটি গানের খাতা ছিল, এই খাতাটা এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার এখানে তোলপাড় করে ফেলেছি পুরা ইনস্টিটিউট, অনেকগুলো বদ্ধ আলমারি ছিল, চাবি কারো কাছে ছিল না, আমি তো এগুলো ভেঙেছি, আমি কোথাও আমি এটা পেলাম না। এবং আমাদের জাতীয় জাদুঘরে আমি নিজের চোখে দেখেছি নজরুলের একটা কর্নার ছিল, তার ব্যবহার্য জিনিসপত্র ছিল, সেটা নাই হয়ে গেছে। কুইন্টেসেন্স অফ নজরুল, নজরুলের পুরো সাহিত্য সমগ্র থেকে মানে সংক্ষিপ্ত সার তৈরি করেছি, প্রায় মোর দেন 1000 পেজের। এটা হওয়ার পরপরই যেটা হবে, আমরা এরপরে খুব দ্রুত বিশ্বের অন্যান্য প্রধান ভাষার কাছে আমরা উপস্থাপন করবো, যাতে অন্যান্য ভাষায় নজরুলকে ট্রান্সলেট করা যায়। নজরুল তাঁর সৃষ্টিতেই উজ্জ্বল মহাতারকা, তবুও তাকে চর্চায় ও লালনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বিকল্প নেই। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এই অভিযোগ করে তিনি বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আর সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। আর এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদ বিএনপি মহাসচিবের। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির একটি প্রতিনিধি দল এক পরিচিতি অনুষ্ঠানে যোগ দিয়েছে। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি দূতাবাসী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং দলটির নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে মেক্সিকো ডিফেন্সের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সেবাস্টিয়ান ব্যারিগেট উপস্থিত ছিলেন। দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রতিনিধি দলকে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। বাজারে বেড়েছে চালের সরবরাহ, ভারত থেকে চাল আসছে। রাজধানীর বাজারেও আমদানি করা নাজিরশাল, কিন্তু উচ্চ মূল্যে স্থির চালের বাজার। দোকানিরা বলছেন, সরবরাহ বৃদ্ধি করা গেলে দাম কমতে পারে, তবে কমাতে হবে কর্পোরেট কোম্পানিগুলোর দৌরাত্ম্য। বেশি দামের কারণে চাপের মুখে নিম্নবিত্ত। রাজধানীর অন্যতম বড় চালের আড়ত কারওয়ান বাজার। এই আড়ত থেকেই দেওয়া হয় বড় অংশের চালের যোগান। এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি। সরবরাহ কম, এই দোহাই দিয়ে বাড়িয়ে দেওয়া হয় দাম। এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ। আগে 50 টাকা কেজি হলে বস্তা 10 রাখ কিনলে 50 টাকা কেজি হলে পাওয়া যেত, এখন বেশি লাগছে, 1500 টাকা আছে, তাতে মনে করো 50-60-এর মতো কেজি আসছে। সাধারণ মানুষের লেয়ারই কষ্ট।
কমানো তো উচিত। বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল, বিশেষ করে নাজিরশাইল চাল এসেছে বেশি। কারণ বাজারেও দেখা মিলছে ভারতীয় চাল। দোকানিরা বলছেন এই চালের দাম তুলনামূলক কম। ইন্ডিয়ান চাল আসা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ হয়েছে। বর্তমান দেশি চালের থেকে যেতে প্রায় 8-10 টাকা কম। এই জন্য বর্তমান চাহিদা কম, আমাদের বেচা বিক্রি কম। যদি ঠিক মতন এলসি ঠিক মতন বাজারে আসে তাহলে দাম আরো কমবে। ইন্ডিয়াতে আপনি এলসি প্রথম শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাহলে যে কিছুটা অঙ্ক কমবে, আর যদি কিছু করে আবার বদ্ধ হয়ে তাহলে আবার দ্বিগুণ বাড়বে। বাংলাদেশের চালের দাম ওইভাবে আছে, আরো আটার চাল বস্তা প্রতি 20 টাকা বাড়ছে। বাজারে ভারতীয় স্বর্ণা এবং মিনিকেট চাল দেখা যায়নি, ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনো চড়া। যদি অ্যাভেলেবেল চালটা আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। মিনিকেটটা হলো আপনার 76 থেকে 78 টাকা কেজি, আর নাজিরশাইল হলো 72 থেকে 84 পর্যন্ত কোয়ালিটি বুঝা। 1 মাসের বেশি সময় ধরে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। চালের ভরা মৌসুমেও সংকট তৈরি করে বৃদ্ধি করা হচ্ছে দাম। প্রশ্ন হচ্ছে কাদের নিয়ন্ত্রণে বাজার? কোম্পানি যেদিন থেকে ফিল্ডে নামছে তারা ওই দিন থেকে সিজনে চাউলের দামটা বেশি হয়। সিজনে তো চাউলের দাম বেশি হওয়ার কথা না, চাউলের দামটা চৈত্র বৈশাখ মাসের চাউলের সিজন। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে তারা একতরফাভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়, তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলো কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। 10 টাকার মালটা তারা 12 টাকা কিনে ফেলাই দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানে তদারকি নেই, ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হাহুতাশ বাড়ছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শূন্য হাতে গুলির সামনে দাঁড়িয়ে আরও একবার প্রতিরোধের নজির স্থাপন করল ফিলিস্তিনিরা। মাতৃভূমি রক্ষায় জীবনের পরোয়া না করে বুলেটের মুখোমুখি হলো পশ্চিম তীরের যুবকরা। আইডিএফ এর অভিযানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় দুপক্ষের মাঝে, ক্রমেই তা ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা। এতে 1/2 শতাধিক ফিলিস্তিনি আহত হন, আটক করা হয় অনেককে। তবুও শেষ পর্যন্ত অটল ছিল ফিলিস্তিনি যুবকরা। গুলির জবাবে ছোড়া হচ্ছে পাটকেল, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের ক্রমাগত বিস্ফোরণের মধ্যেও অকুতভয় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খালি হাতেই। সংঘাতের এই দৃশ্য পশ্চিম তীরের রামাল্লার। মঙ্গলবার দখলকৃত অঞ্চলটিতে আবারও অভিযান চালায় আইডিএফ সদস্যরা। সে সময় ফিলিস্তিনি যুবকদের বাধার মুখে পড়ে সেনারা। শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নেয় দুপক্ষ। ইসরায়েলি সেনাদের যানবাহন এবং অবস্থান লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। জবাবে গুলি চালায় আইডিএফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনারা। এরপরও পিছু হটেনি ফিলিস্তিনিরা। জীবনের পরোয়া না করে বুলেটের সম্মুখীন হয় তারা। সংঘর্ষে গুলিবিদ্ধ হন অনেক ফিলিস্তিনি। টিয়ার শেলের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় অনেককে। 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় আগ্রাসন শুরুর পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ। অঞ্চলটিতে অবৈধ বসতি বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা পাশ হয়েছে তেল আবিবের মন্ত্রিসভায়। অনিক রহমান, যমুনা নিউজ। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ড ক্রিকেট দল। সকালে ঢাকায় পা রাখে স্কট এডওয়ার্ডসের দল। এরপরে দুপুরে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছায় দলটি, এবং যেখানে আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশ দল। নেদারল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে এটি 3য় সফর হলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম আসা। এর আগে 2011 ওয়ানডে এবং 2014 টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল দলটি। মূলত এশিয়া কাপের প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করেছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, এবং এর পরের 2 ম্যাচ যথাক্রমে 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবরে 2 দিন বিরতি দিয়ে আজ আবারও
নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে এই খেলাটি মাঠে গড়াবে বিকেল ৩টায়। এর আগে রোববার দুই দলের প্রথম দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এবং দর্শক, আমরা মাত্রই যেমনটি জানতে পেরেছি, 3 দফা দাবি নিয়ে প্রকৌশলী শিক্ষার্থীরা যাচ্ছেন যমুনার দিকে এবং আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় সেখানে খোঁজ খবর রাখছেন। আমরা সরাসরি যাচ্ছি। খুব সম্ভবত অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হচ্ছে এবং খুব সম্ভবত সেখানে পুলিশ হস্তক্ষেপ করেছে। পুরো ঘটনা আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় খোঁজ খবর রাখছেন। বিজয়, আপনি শুনতে পাচ্ছেন? কি অবস্থা চলছে সেখানে? বৃষ্টি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে বিজয়, আপনি সাবধানে থেকে সেখানে খবর সংগ্রহ করবেন। আমরা মাত্রই সেখানে খুব সম্ভবত ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছি। শিক্ষার্থীদের উপরে যে পুলিশ বাহিনীর সদস্যরা চড়াও হয়েছে এবং লাঠিচার্জ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেয়েছি সেখানে। জি, তাদের কিন্তু পরিবাগে একবার বাধা দেওয়া হয় এবং সে বাধা না মেনে তারা যখন যমুনার উদ্দেশ্যে আরেকটু কিছুক্ষণ রাস্তা অতিক্রম করে, তা এরপরেই কিন্তু আসলে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না এবং শিক্ষার্থীরা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আসলে তারা যাচ্ছে এবং চাচ্ছে এবং দফায় দফায় কিন্তু তারা আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং কিছুক্ষণ আগেই আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে এবং এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করাও কিন্তু হচ্ছে এবং স্টুডেন্টরা কিন্তু পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল এবং জুতা কিন্তু নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু লাঠিচার্জ করছে। তাদের যে 3 দফা দাবি, তাদের সেই 3 দফা দাবি কিন্তু তারা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা আসলে শাহবাগে অবস্থান করছিলেন এবং এরপরেই কিন্তু আসলে এই টিয়ার শেল নিক্ষেপের ঘটনাটি ঘটে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু দফায় দফায় আসলে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা কিন্তু তাদের ছাত্রদের কিন্তু আসলে টিয়ার শেল নিক্ষেপ করছে এবং কয়েক দফায় আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং টিয়ার শেলও নিক্ষেপ করা হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখছেন উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি পরিবার থেকে। শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই তারা পরিবাগের উদ্দেশ্যে রওনা হয় যমুনা ব্যারিকেডের জন্য এবং তাদের দাবি আসলে মেনে নেওয়া না হলেই কিন্তু তারা এই যমুনার উদ্দেশ্যে তাদের মার্চ টু সচিবালয় পরিবর্তন করে কিন্তু তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং এরপরেই কিন্তু আসলে তারা মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে শিক্ষার্থীদের এখনও বাকবিতণ্ডা চলছে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ আসলে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং এতে কিন্তু বেশ কয়েকটা শিক্ষার্থী আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা এখানে বসে পড়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না তাদেরকে আসলে যমুনা পর্যন্ত যেতে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু আরেকটা আসলে নিক্ষেপ করা হলো। তো এই যে আবার পুলিশের সাথে সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের তাদের যে শব্দ বন্ধ করে দেওয়ার চেষ্টা, একেবারে বলা যায় রণক্ষেত্র।
আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বিজয়, আপনি নিশ্চয়ই সেখানে আছেন, যেহেতু খবর সংগ্রহ করতে থাকুন। আমরা যেমনটি দর্শক আপনাদের জানাচ্ছিলাম, এর আগে দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং তখন তারা বলেছিল তাদের দাবি যে এই 3 দফা দাবি আদায় না হলে তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে। এরপরে তারা সেটি পরিবর্তন করে 1টার পরে লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করে, এবং যেমনটি আমরা জানি এটি প্রধান উপদেষ্টার বাসভবন, এবং সেখানে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন থাকে, এবং তারা যাতে এদিকে না যেতে পারে এজন্য বাধা দেওয়া হচ্ছে, এবং এটি পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা কিছুক্ষণ পর পর মুহুর্মুহু সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি সেখানে অবস্থান করছে, এবং সারা দেশের প্রকৌশলের যত শিক্ষার্থীরা আছেন তারা এখানে এসেছেন। এবং আমরা এর আগে যেমনটি সহকর্মী বিজয়ের মাধ্যমে জেনেছি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাও তাদের এই বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তা আছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে। পুলিশ চেষ্টা করছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কারণ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে তাদের যে দাবি সেটি আদায় না হলে তারা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি তারা পালন করবেন, এবং এজন্যই তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। এর আগে আমরা যেমনটি শুনেছিলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল শিক্ষার্থীরা যদি চায় তারা তাদের দাবি দেওয়া যদি পেশ করে তাহলে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের সম্ভব বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। এরপরে শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছিল যে দুপুর 1টার মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে দাবি আদায় তারা লং মার্চ টু সচিবালয়ে যেই কর্মসূচি সেটি পালন করবে। পরবর্তীতে আমরা দেখলাম সেটি পরিবর্তন করে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবার জন্য সামনের দিকে অগ্রসর হয়, এবং সেখানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, আমরা সবাই সেটি জানি, সেখানে পুলিশ সদস্যরা মোতায়েন থাকে সবসময়, এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তার উপরে অবস্থান করছে, তাদের হাতে আমরা ব্যানারও দেখতে পাচ্ছি, এবং আমরা দেখার চেষ্টা করছি যে সেখানে এই মুহূর্তে কী অবস্থা চলছে। খুব সম্ভবত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি এটি নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ চেষ্টা করছিল, এবং তারা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ও সেখানে আছেন। টিয়ারশেল ছোড়া হয়েছে, যেহেতু বিজয়ের একটু কষ্ট হচ্ছে খবর সংগ্রহ করতে। আমরা দেখি বিজয় আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা। বিজয়, আপনি তো নিশ্চয়ই আছেন, যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন এই মুহূর্তে কি হচ্ছে? কিছুক্ষণ আমরা যেহেতু দেখেছিলাম যে শিক্ষার্থীরা সেখানে পুলিশের সাথে কিছুটা হাতাহাতি কিংবা সংঘর্ষের পর্যায়ে চলে যাচ্ছিল পরিস্থিতি, এখন নিশ্চয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে। কি দেখছেন আমাদেরকে একটু জানাবেন। বৃষ্টি, এখনো আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা বলতে পারছি না, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা আসলে বসে পড়েছে, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। তবে তাদের দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে কোনোভাবেই পিছপা হবে না, এমনটাই শিক্ষার্থীরা বলছে। এবং প্রয়োজনে পুলিশের সাথে কিন্তু তারা সংঘর্ষেও জড়িত হয়েছিল, এবং সংঘর্ষের ফলশ্রুতিতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। টিয়ারশেলে অনেকেই আসলে কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ আসলে কঠোর অবস্থানেই আছে। তারা বেশ কয়েকটি ব্যারিকেড দিয়েছে, এবং এই ব্যারিকেড ভেঙে যেন যমুনার উদ্দেশ্যে আসলে তারা যেতে না পারে সেই চেষ্টা কিন্তু আসলে পুলিশ করছে। আপনি দেখতেই পাচ্ছেন বৃষ্টি যে এখনও ব্যানার হাতে কিন্তু তারা অবস্থান করছেন, এবং তারা আসলে বসে পড়েছে, এবং কয়েক দফা কিন্তু আসলে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তাদের, এবং পুলিশ তাদেরকে আসলে লাঠিচার্জ করেছে। আমি যদি আবারও একটু তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলি যদি একটু বলতে চাই বৃষ্টি, তাদের প্রথম দাবিটি হচ্ছে যে নবম গ্রেডে তাদের 10ম গ্রেডে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে 10ম গ্রেডে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, বাট যারা আসলে বিএসসি পাস করে বা অনার্স কমপ্লিট করে ইঞ্জিনিয়ার হচ্ছে তারা কিন্তু 10ম গ্রেডে পরীক্ষায় দিতে পারছে না, এবং 9ম গ্রেড থেকে তারা 10ম গ্রেড থেকে তারা 9ম গ্রেডে কিন্তু কোটার মাধ্যমে উন্নীতকরণ করা হয়, এবং এর ফলে বেশ কিছু শিক্ষার্থীও কিন্তু আসলে বৈষম্যের শিকার হয়, এমনকি তাদের দাবি। সুতরাং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আছে ততক্ষণ তারা আসলে মাঠে থাকবেন, এবং তাদের যারা আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে তারা মূলত ইঞ্জিনিয়ার বসাতে পারবে না, এই দাবি করছেন। এবং এছাড়াও যদি
আন্দোলনটি আসলে চালিয়ে যাচ্ছে। আমি যদি বলি যে সোমবার রাতে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে জল কামান ছোড়া হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং জল কামান আসলে ব্যবহার করছে শিক্ষার্থীদের ঠেকানোর জন্য। এবং এই যে আরেকটি কিন্তু টিয়ার শেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা আসলে দেখতে পেলাম, যদি আপনি দেখে থাকতে দেখবেন। বৃষ্টি মূলত এই যে এখনই কিন্তু আসলে তাদের উপরে জল কামান ছোড়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন শিক্ষার্থীরা আসলে তাদের অবস্থান কি করবেন, তারা আসলে এখানে অবস্থান করবেন না আরও সামনের দিকে আগাবেন, সেটা কিন্তু আসলে নিশ্চিত নয়। তবে পুলিশের সাথে দফায় দফায় তাদের সংঘর্ষ হচ্ছে, তারা এখন পুলিশ কিন্তু জল কামান ব্যবহার করছে, আমি দেখতে পাচ্ছি যে। এছাড়াও যদি একটু বলতে চাই বৃষ্টি, যে যেটি বলছিলাম যে সোমবার থেকে কিন্তু এই আন্দোলন, সোমবার রাত 12টা থেকে তারা এই আন্দোলনে নামে, এবং গতকালকেও কিন্তু 5 ঘন্টা তারা শাহবাগ মোড় অবরোধ করে, এবং 8টার দিকে কিন্তু তারা শাহবাগ মোড় ছেড়ে তারা যায়, এবং তারা তাদের আলটিমেটামটি কিন্তু আসলে দেয়। এখন পুলিশ কিন্তু আস্তে আস্তে তাদেরকে পিছপা করার জন্য আগাচ্ছে, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কিভাবে আসলে তারা আটকাতে পারে। এখন তারা জল কামান কিন্তু ব্যবহার করছে। শিক্ষার্থীরা কিন্তু কিছুটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি, আপনি আসলে কতটুকু আমি দেখাতে পারছি আমি নিশ্চিত নই, কিন্তু আমি আসলে যা দেখতে পাচ্ছি যে এখানে কিছু স্টুডেন্টরা কিন্তু জল কামান কিন্তু দেওয়া হলেও তারা কিন্তু আসলে জল কামানে ভিজছেন, কিন্তু তাও তারা পিছপা হবেন না বলে তারা কিন্তু তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টি, এই মুহূর্তে আমি আপনাকে সরাসরি জানাচ্ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ পরিবাগ মোড় থেকে। তারা কিন্তু তাদের আলটিমেটাম 1টা পর্যন্ত ছিল, এবং 1টার মধ্যে যদি তাদের এই দাবি মেনে না হয় তাহলেই তারা এই লং মার্চ টু সচিবালয়, এবং সচিবালয় অভিমুখে তাদের যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তারা 1টার পরে তাদের ডিসিশন পরিবর্তন করে তারা বলেন যে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে। আমরা দেখছিলাম আপনি যেমনটি জলকামানের কথাও বলছিলেন বিজয়, যে জলকামান দিয়ে আসলে ছত্রভঙ্গ করবার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরা তো সেখানে অনেকেই জড়ো হয়েছেন, সারা দেশের যত প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা আছেন তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা তাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর পাশাপাশি আমরা যেমনটি জানি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে একাত্মতা প্রকাশ করেছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত, সাধারণত প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা, সেখানে এমনিতেই পুলিশ সদস্যরা মোতায়েন থাকে। সাধারণত এখানে 144 ধারা যেটি, সেটি সবসময়ের জন্য জারি থাকে, এবং এখানে যখন কোনো পক্ষ বা কেউ এসে আসবার চেষ্টা করে কিংবা ভেতরে ঢুকবার বা প্রবেশের চেষ্টা করে, তখন পুলিশের পক্ষ থেকে সাধারণভাবেই চেষ্টা করা হয় যাতে করে এই পরিস্থিতি তারা কন্ট্রোল করতে পারে, এবং সেই উদ্দেশ্যেই তারা শিক্ষার্থীদের উপরে জল কামান ছুড়ে কিংবা সাউন্ড গ্রেনেড ছুড়ে চেষ্টা করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের। এর আগে আমরা যেমনটি জানি যে 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টার দিকেই শাহবাগের মূল সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেয়, এবং তখন শাহবাগ এবং আশপাশের সড়কও কিন্তু বন্ধ হয়ে যায়। তাদের যে 3টি দাবি, সেটি হলো ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশল বা সমমান পদের প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামের সমমান পদ তৈরি করে পদোন্নতি দেয়া যাবে না। তাদের দ্বিতীয় দাবি 10ম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ 100% কোটা বাতিল করে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিতে হবে। এবং তাদের যে সবশেষ দাবি, সেটি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটি সকালে আপনাদের জানাচ্ছিলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা যদি লিখিতভাবে তাদের দাবিগুলো পেশ করে এবং এ বিষয়ে তারা আসলে কথা বলতে আগ্রহী, তাদের যে সমস্যা সেটি সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের পক্ষ থেকে। সেখানে বিশৃঙ্খলা এখনো বিরাজ করছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আমরা দেখতে পাচ্ছি। বিজয়, আপনি একটু দূরে থেকে খবর সংগ্রহ করবেন, আমাদেরকে জানান সেখানকার কি অবস্থা। জলকামান ছুড়ে তো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারা কিন্তু আসলে পুলিশের প্রত্যেকবারই বাধার মুখে পড়ছে এবং তারা কিন্তু আসলে জলকামান দিচ্ছে। তাদের যে দাবি, তারা আসলে প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে একটি সুখবর অর্থাৎ তাদের পক্ষে কোনো যে তাদের যে দাবি সেটা যদি না মেনে না হয় তাহলে কিন্তু তারা আসলে তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে এবং তারা সেই লক্ষ্যেই আসলে তারা জলকামানের সামনেই দাঁড়িয়ে তারা ভিড়ছে। তারা আসলে কোনো বাধাই অতিক্রম করতে চাচ্ছে না। আমি যদি আবার আপনাদেরকে তাদের যে তিনটি দাবি তারা বলছেন, তাদের যে যৌক্তিক তিনটি দাবি সেটা যদি আবার একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিশেষ ডিগ্রি হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল বা সমমান পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে এবং তাদের 3 নম্বর যে দাবিটি রয়েছে যে ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে এবং নন ক্রেডিট বিসিএস ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে। বৃষ্টি, তারা কিন্তু গত সোমবার রাতে কিন্তু এই আন্দোলনটি আসলে শুরু করে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 6 মাস ধরে তারা এই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করছে। তারা সরকারের কাছে প্রস্তাব জানাচ্ছে, কিন্তু সরকার থেকে কোনো ধরনের কোনো ফিডব্যাক তারা পায়নি বলেই তারা আসলে মূলত আন্দোলনে নেমেছে। এছাড়াও যদি বলি, তাদের রংপুরে কিন্তু রোকন নামে একজন সাবেক বুয়েট শিক্ষার্থী, তাকে কিন্তু অপমান এবং হত্যার হুমকি দেওয়ার ফলশ্রুতিতেই কিন্তু এই আন্দোলন এত বৃহৎ হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। ওই দিন যে রাতে আসলে তাকে হুমকি দেওয়া হয় সেই রাতেই, অর্থাৎ সোমবার রাতেই কিন্তু তারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে তারা এই বিক্ষোভ মিছিল করে এবং তার পরবর্তীতে পরের দিনও কিন্তু তাদের পুলিশের সাথে একটি সমঝোতার মাধ্যমে পুলিশ তাদের একটি আশ্বাস দেয় এবং সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা পরবর্তীতে পরের দিন সচিবালয়ে যায় এবং সচিবালয়ে তারা বৈঠক করার জন্য যায়, কিন্তু সেখান থেকেও তারা তাদের আশানুরূপ কোনো ফলাফল পায়নি। সেই জন্য কিন্তু তারা আবার শাহবাগ ব্যারিকেড দেয় এবং সেখানে গতকালকেও কিন্তু 5 ঘন্টা শাহবাগ অবরোধ ছিল এবং 5 ঘন্টা অবরোধ পরে কিন্তু তারা রাত 8টার দিকে অবরোধ ছেড়ে দেয় এবং অবরোধ ছাড়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং এরপরে আসলে তারা আজকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে, যেখানে আসলে বাংলাদেশের অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে প্রকৌশল যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু আজকে যোগ দেয় এবং ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরাও এসে এই আন্দোলনের সাথে সহমত পোষণ করে। এছাড়াও যদি বলি যে বুয়েটের কিছু শিক্ষকও কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তারা আসলে আছে। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং জলকামান আবারও নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই যে আবারও জলকামান নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই
আসলে শিক্ষার্থীদের এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। তারা তাদের দাবি আদায়ের না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই বদ্ধ বলে জানিয়েছেন আমাদেরকে শিক্ষার্থীরা। আমরা দেখছিলাম সেটি বিজয়। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, তাদের এই যে দাবি দেওয়া নিয়ে 4 উপদেষ্টার সমন্বয়ে কিন্তু একটি কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। ওই কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে এবং এটি বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন এবং আমরা যেমনটি দেখছিলাম সেখানে দর্শক সরাসরি যে যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এবং পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে সেখান থেকে শাহবাগের দিকে ঠেলে দিতে এবং এজন্য জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে শাহবাগের দিকে ঠেলে দেবার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, কারণ এর আগে যেহেতু আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা, তাদের আলটিমেটামের প্রেক্ষিতেই কিন্তু বলা হয়েছিল যে যদি তারা তাদের দাবি দেওয়া পেশ করে তাহলে কথা বলতে আগ্রহী। এটি জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের পক্ষ থেকে বলা হয়েছে এবং কিছুক্ষণ আগেই উপদেষ্টা ফাউজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই দাবি দেওয়া নিয়ে 4 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। ওই কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে এবং এই মেসেজটি আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত পেয়েছে কিনা একটু জানাবেন বিজয়। আপনি তো মাত্রই শুনলেন যেহেতু পরিস্থিতি একটু উত্তপ্ত এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার আপ্রাণ চেষ্টাও করছে পুলিশের পক্ষ থেকে। এই যে মেসেজটি মাত্রই আমি দর্শকদের জানালাম, আপনিও শুনেছেন বিজয়। সে বিষয়ে আপনি শিক্ষার্থীদের সাথে যদি কথা বলার সুযোগ হয় তারা জানে কিনা এটি একটু জানাবেন। সেটি কিন্তু এখন দেখার বিষয়। আবারও কিন্তু পুলিশ ব্যারিকেড তৈরি করছে যমুনার উদ্দেশ্যে যেন শিক্ষার্থীরা আসলে না যেতে পারে, তো আবারও দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং একাধারে কিন্তু আসলে জল কামান ছোড়া হচ্ছে এবং শিক্ষার্থীরা পিছপা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি সেখানে কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেডের শব্দ হচ্ছে, পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীদের আসলে কোনোভাবেই প্রতিহত করা সম্ভব হচ্ছে না, যে কারণে জলকামান ছুড়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিজয়, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? এখন এই শিক্ষার্থীদের যেই গ্রুপ যারা এখানে অবস্থান করছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, তাদেরকে ছেলে কি শাহবাগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? শিক্ষার্থীরা কিছুটা পিছপা হচ্ছে এবং তাদেরকে আবার শাহবাগে অবস্থান আসলে করবে কি করবে না সেটি আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আগাচ্ছে এবং পরিবার যে মোড়টি রয়েছে সেই মোড়ে আবার একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং তারা আসলে কতটুকু পিছপা হবে বা আবারও কি শাহবাগে অবস্থান করবে কিনা সেটি আসলে আমরা নিশ্চিত নই। তবে কয়েক দফায় কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু সংঘর্ষ হয় এবং এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয় আমরা দেখতে পেয়েছি এবং আসলে টিয়ারশেলে কিন্তু অনেকেই কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে। এছাড়াও যদি বলি যে এখন শিক্ষার্থীরা কিছুটা ছত্রভঙ্গ, শিক্ষার্থীরা যে আসলে শাহবাগে আবার অবস্থান নেবে কিনা সেটি আমরা আসলে এখনো নিশ্চিত নই। তবে পুলিশ কিন্তু এখন ব্যারিকেড দিচ্ছে। বৃষ্টি, আমি আপনাদেরকে সরাসরি পরিবার মোড় থেকে আসলে জানানোর চেষ্টা করছিলাম তাদের যে 3টি দাবি, সেই দাবিতেই কিন্তু তারা আসলে আন্দোলন করছিল। আমি আবার যদি একটু জানিয়ে রাখতে চাই, গত সোমবার রাত থেকে কিন্তু তারা তাদের এই যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু উত্থাপন করছে এবং সরকারের সাথে কথা বলার চেষ্টা করছে এবং পুলিশের কাছ থেকে তারা একটা আশ্বাস পেয়েছিল যে সচিবালয় থেকে সচিবালয়ে তাদের একটি মিটিং করার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই মিটিংয়ের পরবর্তীতে কিন্তু তারা সেই আশানুরূপ কোনো ফলাফল পায়নি।